শুরু করছি প্রেম বসন্ত। লিখনীতে হামিদা আক্তার ইভা হায়াত। পর্ব সংখ্যা ১৯। দিনটা আজ একটু বেশি প্রাণোচ্ছল। কাল রাতের খাবার কায়নাত আর অর্ণর জন্য ঘরে দিয়ে গিয়েছিলেন আতিয়া বেগম। কারোর সাথে তেমন কায়নাতের দেখা কিংবা কথা হয়নি। ফজরের নামাজ পড়ে সে ঘর থেকে বের হলো। বাড়ির ভেতরটা এখন অন্ধকার, একটু পরে সবাই জাগ্রত হবেন। মুরব্বী যারা আছেন তারা এই মুহূর্তে নামাজ আদায় করতে ব্যস্ত। বাড়ির পুরুষরা মসজিদে গেছেন অনেক আগেই। সদর দরজা খোলা। কায়নাত মাথা ভালো করে ওড়না পেঁচিয়ে বাড়ি থেকে বের হলো। কাল রাতে নিধি এসে বলে গিয়েছিল মাইশা তাকে ভোরে বাড়ির বাইরে যেতে বলেছে। বাড়ির বাইরে বের হয়ে পুকুরের পাশে আসতেই মাইশার সাথে দেখা হলো তার। কেমন আছিস? কায়নাত মৃদু হেসে বলে, ভালো আছি। তুই ভালো আছিস? মাইশা মাথা নাড়ায়। হাতে রাখা ফলগুলো কায়নাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, হাসান ভাইয়ের বিয়ের জন্য তুই অনেক ব্যস্ত থাকবি, তাই নিধি আপাকে বলেছিলাম ভোর সকালে যেন আমার সাথে দেখা করে কায়নাত। আর এই ফলগুলো তোদের বাগান থেকেই চুরি করেছি। শুনলাম তোর শরীর ভালো নেই, তাই নিয়ে এলাম। কায়নাত খিলখিল করে হেসে উঠল। আমার শ্বশুর বাড়ির বাগান থেকে ফল চুরি করে আবার আমাকেই দিতে এসেছিস? সে কথা রাখ, হাসান ভাইয়ের বিয়েতে তো পুরো গ্রাম দাওয়াত পেয়েছে জানিস। বটতলার মাঠে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। জানি আমি, তুই আমাকে এই কথা বলার জন্য এত সকালে বাইরে আসতে বলছিস? মাসে দুই পাশে মাথা নাড়িয়ে বলে, আরেকদিন তোর সাথে দেখা হয় না, অনেকদিন তোর সাথে দেখা হয় না। গ্রামে কেউ নেই কথা বলার মতো। সারাদিন বাড়িতে থাকতে আর ভালো লাগে না। কায়নাত চাপা নিঃশ্বাস ফেললো। জীবন কত অদ্ভুত, কখন কার জীবন কি হয় বলা যায় না। সে যাই হোক, তোর মা আর আদি কেমন আছে? ভালো আছে। আম্মা আমার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ও মা, এখন আবার বিয়ে কেন? গ্রামে সবার হয়ে যাচ্ছে তো কি, এটা বিয়ের বয়স হলো? আমি না হয় পরিস্থিতির শিকার ছিলাম, তাই বলে তোকে কেন বিয়ে দিবে? জানি না। বলতে বলতে কায়নাতের চোখ গেল পুকুর পাড়ের ঠিক ডান পাশের জঙ্গলের দিকে। কালো পোশাক পরা কয়েকজন লোক বোধহয় এদিকটাই দৃষ্টি রেখেছে। কায়নাত চমকে উঠল মুহূর্তেই। মাইশা কায়নাতের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকাতে আটকে উঠল। হাত দিয়ে মুখ ঢেকে ভয়ত কণ্ঠে বলল, ওখানে কে? কায়নাত মাইশার হাত ধরে দুপা পিছিয়ে গেল, শুকনো ঢোক গিলে বলল, আমি এর আগে ওদের দেখেছি। দূর থেকে ওই মানুষগুলো জঙ্গলের সাথে আস্তে আস্তে মিশে গেল। তাদের মধ্যে একজন ভীষণ অদ্ভুত দেখতে, গায়ে লম্বা কালো কোট, ঠোঁটে লেগেছিল এক অদ্ভুত নোংরা চাপা হাসি। ওই লোককে কায়নাত দেখেছিল সেই দিন রাতে। মির্জাবাড়ির ওই রাস্তার পাশে গাড়ির ভিতরে বসেছিল, দেখেছিল ওই ভয়ঙ্কর দৃশ্য। লোকগুলো মিশে যেতেই মাসে ভীতকণ্ঠে বলে, আমি বাড়ি যাব কায়নাত, আমি আমি বাড়ি। কায়নাত মাঝপথে ওকে থামিয়ে দিয়ে বলে, যা, এখানে আর কখনোই এই কাক ভরে আসবি না। মাইশা চলে যেতে কায়নাত এক প্রকার দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো। বুকের ভেতর ধুকপুক করছে ভয়ে। লোকগুলো কারা, কেন এবার বারে বারে এভাবে হুটহাট সামনে চলে আসছে? বাড়ির ভেতরে অনেক মহিলা জাগ্রত হয়ে গেছেন। মসজিদ থেকেও মানুষ বাড়ি ফিরছেন। কায়নাত সদর দরজা পার হতে আতিয়া বেগমের মুখোমুখি হলো। আতিয়া বেগম কায়নাতকে এই সময় বাইরে থেকে আসতে দেখে বললেন, এই কাক ভরে কোথায় গিয়েছিলি? কায়নাত শুকনো গলা ভিজিয়ে বলে, মাইশা এসেছিল দাদি। এত সকালে বাড়িতে এলো না কেন? কায়নাত হাতের ফলগুলো আতিয়া বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো দিতে এসেছিল। আচ্ছা বাদ দে, হাত মুখ ধুয়েছিস? হ্যাঁ। অর্ণ কোথায়? উনি ঘুমাচ্ছেন। আতিয়া বেগম পেছন থেকে এগিয়ে এলেন মাশফিক চৌধুরীর চাচাতো ভাইয়ের বউ। তিনি কায়নাতের সামনে আসতেই কায়নাত ধীর কণ্ঠে সালাম দিল। মহিলা মুচকি হেসে বললেন, আমাদের বউ দেখি ভীষণ মিষ্টি। তোমার নাম কি মা? জি, কায়নাত সুভা। মহিলা ঠোঁট টিপে হেসে বললেন, এখন কায়নাত বেগম নাকি অর্ণর গিন্নি? লজ্জায় লাল হলো কায়নাতের বদন। আতিয়া বেগম গাল ভরে হেসে কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর সাথে আমার একটু কথা আছে। কায়নাত চাচির থেকে বিদায় নিয়ে দাদির সাথে বাড়ির বাইরে এলো। বাগানের বেতের চেয়ারে বসে আতিয়া বেগম কায়নাতের দিকে একবার তাকিয়ে অর্ণের ঘরের জানালার দিকে ঘাড় উঁচু করে তাকালেন। জানালা বন্ধ। তিনি লম্বা শ্বাস টেনে কায়নাতের দুহাত নিজের হাতের মুঠোয় এনে বললেন, বিয়ে শেষ হলে আবার ফিরে যেতে হবে স্বামীর বাড়ি। আমি এখন বড্ড ব্যস্ত থাকবো, তাই কথাও ভালো করে হবে না। কি বলবে দাদি? তুই কি অন্যের সাথে সম্পর্ক রাখতে চাস? কায়নাত এক মুহূর্তের জন্য থমকে গেল। দাদির চোখ থেকে দৃষ্টি সরিয়ে জমিনে রাখলো। খানিকক্ষণ পর বলল,
আমি আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছি দাদি। যদি তুমি জানতে চাও আমি কি চাই, তাহলে আমি বলবো আমার স্বামীকেই চাই, আজীবনের জন্য আমার তাকেই চাই। কায়নাত দাদির হাত শক্ত করে ধরলো, চোখ চিকচিক করছে তার। জানো দাদি, আমার কি মনে হয়, উনি উনি একদিন আমাকে মেনে নেবেন। জীবনের পথটা সহজ না, সহজ হয় না আমার বাচ্চা, কিন্তু যখন সঙ্গী হিসেবে থাকে সে মানুষটা যে তার প্রাণের চেয়ে প্রিয়, তখন সব কষ্টেরও একটা মিষ্টি আলো থাকে। কায়নাত হালকাভাবে হাসলো, চোখে মাখা একটুখানি আশা। আমি জানি দাদি, উনি সাথে থাকলেই জীবনের ঝড় বৃষ্টির মোকাবেলা করব। উনি আমার ঠিকানা, আমার আশ্রয়। তোমার নাতি ছাড়া এই দুনিয়ায় আমার আপন আর কে আছে বলো? সে আছে তো তোমরাই আছো, সে আছে তো তোমরা সবাই আছো। আতিয়া বেগম একটুখানি ছলছলে চোখে বললেন, তাহলে এবার ভয় পাস না? সংসারের সব দুঃখ কষ্ট মিলে একদিন ভালোবাসার গল্প হয়ে থাকবে। আমিও তোর পাশে আছি। কায়নাত একটু ঢলমলিয়ে বলল, ধন্যবাদ দাদি, তোমার আশীর্বাদই ছাড়া আমি একা। আতিয়া বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন, এটাই তো বংশের শক্তি, একে অন্যের হাত ধরেই সামনে এগোনো। সে ছাড়তে চাইলেও এমনভাবে ধরে রাখবি যেন সে সুতো না ছিঁড়তে পারে। কায়নাত শুধু মৃদু হাসলো। তার কেন যেন মনে হচ্ছে এবার সম্পর্কটা স্বাভাবিক হবে। অন্য কাছে আসবে, ভালোবাসবে, যত্ন মুড়িয়ে রাখবে তাকে। এইটুকুই তো চাওয়া তার, আর বাকি কি বা চাওয়ার আছে? সকাল 9টার দিকে কায়নাত অর্ণের ঘরে এলো। এতক্ষণ নিচে সকল আত্মীয়র কাছে আতিয়া বেগম পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সবার সাথে আলাপ করতেই তার সময় পার হয়ে গেছে। অর্ণ বলেছিল বাইরে না যেতে। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকে দেখলো অর্ণ এখনো ঘুমে কাদা হয়ে আছে। সে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে জানালা খুলে দিল। সাথে সাথে সকালের মিষ্টি রোদ অর্ণের চোখে মুখে পড়তেই অর্ণ চোখ মুখ কুচকে বলল, হোয়াটস রং? উফ, হোয়াটস রং? কায়নাত অর্ণের নিকট এগিয়ে এসে বলল, অনেক সকাল হয়েছে, এবার উঠুন। অর্ণ পিটপিট করে চোখ খুলল, বিরক্ত হয়ে দাঁত কটমট করে বলল, সকাল সকাল মাথা গরম করবে না একদম, জানালার পর্দা লাগিয়ে দাও। একটু পরেই খাবার দেওয়া হবে, খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খাবো না আমি, চোখের সামনে থেকে যাও। কোথায় যাব? নিচে চলে যাব? অর্ণ পুরোপুরি চোখ খুলে তাকালো। খালি গায়ে উপর হয়ে ঘুমাচ্ছিল সে। কায়নাতের হেয়ালি কথাবার্তা শুনে কায়নাতকে একটানে বিছানায় ফেলে দিতে মেয়েটা হকচকিয়ে গেল। হতভম্ব হয়ে অন্যের দিকে তাকাতে অন্য ভ্রু উঁচিয়ে বলল, কি সমস্যা আপনার? অন্যের সুঠাম দেহের নিচে কায়নাতের ছোট্ট শরীরখানা আটকে আছে। অন্যের ঘুম জড়ানো ভারী কণ্ঠ আর তার শরীরের মতো আবদ্ধ হয়ে মেয়েটার নাজেহাল অবস্থা। অন্য অতি নিকটে তার। কায়নাত মুখ অন্যদিকে ঘুরিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বলল, আল্লাহ ছাড়ুন আমায়, আপনার খেতে হবে না, ডাকবো না আর। তাহলে এতক্ষণ জ্বালালেন কেন? ভুল হয়ে গেছে। অর্ণ নিজের খড়খড়ে পুরুষালী হাত কায়নাতের ঘাড়ে রাখলো। কায়নাত শিউরে উঠল এহেন স্পর্শে। কি 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 করছেন? অর্ণ কায়নাতের ঘাড়ে হাত বুলিয়ে বলল, এখানে কি হয়েছে? কালো দাগ কেন? কায়নাত বোকা চোখে অর্ণের দিকে তাকিয়ে বলল, কিসের দাগ? কালো কালো অনেকগুলো দাগ তোমার ঘাড়ে। কায়নাত চিন্তিত হয়ে অর্ণকে ঠেলে উঠতে চাইলে অর্ণ সরে যায়। কায়নাত আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঘাড়ে চোখ রাখলো। সত্যি ঘাড় জুড়ে কালচে দাগ পড়েছে। এসব কিসের দাগ? এর আগেও বহুবার এমন দাগ পেয়েছে সে নিজের শরীরে। কায়নাত চিন্তিত চোখে অর্ণের দিকে তাকিয়ে বলল, এমন এর আগেও অনেকবার হয়েছে, আমি জানি না কেন এমন হয়। অর্ণ কোমরের ট্রাউজার টেনে ঠিক করে উঠে দাঁড়ালো বিছানা থেকে। গম্ভীর চোখে কায়নাতকে দেখে বলল, জানতে চাও কেন এমন হয়? কায়নাত মাথা নাড়ায়। অর্ণ এপাশ এক পা করে এগিয়ে আসে কায়নাতের নিকট। পিঠে ছড়িয়ে থাকা ঘন চুলগুলো এক সাইডে এনে মাথা ঝুঁকায় কায়নাতের ঘাড়ের কাছে। তৎক্ষণাৎ কায়নাত অর্ণের বুকে হাত রেখে ভর্ত কণ্ঠে বলে, কি করছেন আপনি? অর্ণ কায়নাতের হাত সরিয়ে ফিসফিসে বলে, দেখাচ্ছি কেন এমন হয়। কায়নাতের ঘাড়ে অর্ণ মুখ রাখতেই কায়নাত চমকে উঠল। ব্যথায় অর্ণের বুকে গুটিয়ে নিল নিজেকে। অর্ণ ঠোঁটের ছোঁয়া ঘাড়ে ভাবতেই তার শরীরের সব পশম দাঁড়িয়ে গেছে। সে দাঁত চেপে থেমে থেমে বলল, কি কি করছেন আপনি? ছাড়ুন আমায়। অর্ণ ছেড়ে দিল ওকে।
কায়নাতের অস্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আয়নায় দেখে নিন কালো হওয়ার কারণ। গট গট পায়ে অর্ণ ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত সেদিকে তাকিয়ে তাড়াতাড়ি পিছু ঘুরে আয়নার দিকে তাকালো। অর্ণ যেখানে ঠোঁট রেখেছিল ঠিক সেই জায়গাটুকু লাল হয়ে গেছে। কায়নাত চোখ বড় বড় করে কম্পিত হাত ঘাড়ে রেখে বিড়বিড় করে বলল, এসব কি? তার মানে উনি? লজ্জায় মুখ ফেটে যাওয়ার জো হলো। পিটপিট চাউনিগুলো যেন লজ্জায় রং ধারণ করতে ব্যস্ত। রোদের তাপ কমে এসেছে। চৌধুরী বাড়ির গেট দিয়ে একটা বড় গাড়ি ঢুকলো। ঢাকা থেকে মাশফিক চৌধুরী নিজের পুরো পরিবার নিয়ে হাজির হয়েছেন বাবার বাড়ি। বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে এলেন। একে একে সবাই গাড়ি থেকে নেমে কুশল বিনিময় করলো। শেহের এবং স্বার্থও এসেছে। আতিয়া বেগম অর্ণকে বলেছিলেন তার ওই বন্ধুগুলোকে দাওয়াত দিতে। ওরা দুজন আসলেও উপস্থিত হতে পারেনি মেহেরাব। সে ব্যস্ত ঢাকায় এই মুহূর্তে, চাইলেও আসা সম্ভব হয়নি। বাড়ির ভেতর থেকে কায়নাত বেরিয়ে এলো হুড়মুড় করে। শ্বশুর আর শাশুড়িকে সামনে এসে সালাম দিল। মাশফিক চৌধুরী কায়নাতের মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে বললেন, আম্মু ভালো আছো? কায়নাত মাথা নাড়ায়। নিশা জাপটে জড়িয়ে ধরে ভাইয়ের বউকে। শক্ত করে জড়িয়ে ধরে উল্লাসী কণ্ঠে বলে, তোমাকে কত মিস করেছি জানো? কায়নাত মুচকি হাসল। নুসরাত, প্রেম, স্বার্থ এবং শেহেরকেও ভালো মন্দ জিজ্ঞাসা করল। বেহরুজ বেগম ও মাশফিক চৌধুরী আত্মীয়দের সাথে কথা বলতে বলতে বাড়ির ভিতরে চলে গেলেন। স্বার্থ, প্রেম, শেহের আর নিশা রয়ে গেল কায়নাতের সাথে। তারা বাড়ির দিকে হেঁটে যেতে যেতে শেহের বলল, আমাদের অর্ণ ভাই কই কায়নাত? উনি তো বাড়িতে নেই, কোথায় গেছে? দুপুরে খাওয়ার পর বাড়ি থেকে বের হয়েছেন। ও, সে যাই হোক, বাড়িতে সুন্দর সুন্দর মেয়ে এসেছে কিনা সেটা বলো। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। চোখের সামনে অনেক গরু মিলে প্রেম প্রেম খেলা খেলে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখছি। নিশা চোখ পাকিয়ে শেহরের দিকে তাকালো। তুমি তুমি আমাকে আর স্বার্থ ভাইকে গরু বললে? এত জলে কেন তোমার? আমার হাঁটুর বয়সী তুই জানিস? ল্যাংটাকালে তোর প্যান্ট চেঞ্জ করেছি আমি বেয়াদব। এইটুকু মেয়ে হয়ে আমার বন্ধুর সাথে প্রেম করছিস, আর সেটাও আমাকে দেখতে হচ্ছে মুড়ি হাতে নিয়ে। নিশার আগে বোম হয়ে প্রেমের দিকে তাকালো। নাকের পাতা ফুলছে শুধু। প্রেম খুব খুব কেসে উঠল। শুষ্ক ঠোঁট বিছিয়ে মিনমিন কণ্ঠে বলল, সত্যি কথা বলতে শেহর ভাই ঠিকই বলেছে। আসলে ল্যাংটাকালে আমরা। নিশা কানে হাত চেপে চিৎকার করে বলল, চুপ করবে তোমরা? কি বলছো তোমরা? তখন আমি ছোট ছিলাম, চেঞ্জ করলেই বা কি? প্রেম ঘাড় ঘুরিয়ে সাথের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, সে না হয় ঠিক আছে, কিন্তু স্বার্থ ভাই কিন্তু তোর ডাইপারও চেঞ্জ করেছে। সাত ঠোঁট কামড়ে দুষ্ট চোখে নিশার লাজুক বদন পানে তাকালো। নিশা নাক মুখ কুচকে স্বার্থের দিকে তাকালো। লজ্জায় চোখে পানি চলে এসেছে মেয়েটার। সে আটকাতে না পেরে সত্যিই কেঁদে উঠল। কাঁধের সাইড ব্যাগ প্রেমের দিকে ছুঁড়ে মেরে হনহন করে বাড়ির ভেতর ঢুকে গেল। পিছু গেল কায়নাত নিজেও। ওরা চলে যেতে ওরা তিনজন হু হু করে হেসে উঠল। প্রেম যা বলেছে একটা কথাও মিথ্যা নয়। নিশা যখন 5 মাস তখন ওদের দুই বোনকে চৌধুরী বাড়ি নিয়ে আসা হয়। শের মাথা ঝাঁকিয়ে সাথকে বলল, ভালোবাসা আর মানুষ পেলি না তুই। যে পুচকিকে কোলে করে ঘুম পাড়িয়েছিস একটা সময়ে, আজ সেই পুচকিকেই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস। সাত ঠোঁট কামড়ে হাসলো। হ্যাঁ, ওকে কোলে নিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য, আর আজ নিতে চাই পাশে রাখার জন্য। সারা জীবন ঘুম ভাঙা সকালগুলো ওর মুখ দেখে শুরু করার জন্য। প্রেম মুখ বাঁকিয়ে বাড়ির ভেতর চলে যেতে যেতে বলল, বোন আমার ভীষণ আদুরের। বলতে গেলে আমাদের 4 ভাইয়ের জান ওরা 2 বোন। বিয়ে করবে ভালো কথা, কখনো যদি শুনেছি আমার বোনকে কষ্ট দিয়েছ, তাহলে সেই দিন হবে তোমার শেষ দিন। সাত ঠোঁট টিপে হাসলো। নিজের জানকে কেউ কষ্ট দেয়? একবার শুধু নিজের করে পাক, দুনিয়ার সব সুখ তার ছোট্ট পাখির পায়ের কাছে এনে ফেলবে। শুধু সেই দিনের অপেক্ষা, যেই দিন আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুলে নিশাকে নিজের ঘরে তুলবে। ওরা সবাই বাড়ির ভিতরে আসতে কায়নাত সবার জন্য ঠান্ডা শরবত বানিয়ে এনে দিল। বেহরুজ বেগম আশেপাশে তাকিয়ে কায়নাতকে বললেন, অর্ণ কোথায়? কায়নাত জবাবে বলে, উনি তো বাড়িতে নেই আম্মু। কোথায় গেছে বলে যায়নি। পাশ থেকে রাহেলা বানু বললেন, আকাম্মা মায়া বিয়া কইরা ঘরে আনছো? আতিয়া বেগম তেতে উঠলেন যেন। তিনি বিরক্ত হয়ে বললেন, এত কিছুতে আপনার নজর দিতে হবে না আপা। এত কিছুতে আপনার নজর দিতে হবে কেন আপা? তুমি আবার আমার লগে চিল্লাইবা না আতিয়া। ভাইয়ের বউয়ের মতোই থাকো। আপনি আমার জামাইয়ের বড় বোন, মেহমান হয়ে এসেছেন।
মেহমানের মতোই থাকুন। তুমি আমারে অপমান করতেছ। অপমান করতে যাব কেন? আপনি শুরু থেকে আমার নাতবউয়ের উপর বিরক্তির কোনো কারণ ছাড়াই। সমস্যা কি আপনার? বেহরোজ বেগম শাশুড়িকে থামিয়ে দিয়ে বললেন, ফুপু কি হয়েছে? আমার ছেলের বউ কি কোনো খারাপ ব্যবহার করেছে আপনার সাথে? রাহেলা বানু দুষ্ট কণ্ঠে বললেন, খারাপ ব্যবহার করব কেন? তোমার পোলার বউরে যেই দেমাগ, হে তো আমার লাগে কথাই কয় না, সালাম টালাম তো দূরের থাক। বেহরোজ বেগম কায়নাতের দিকে তাকালেন। কায়নাত রাহেলা বানুর কথা শুনে অবাক না হয়ে পারল না। সকালেও না ওনার সাথে কথা হলো তাই, এখন তাহলে মিথ্যা কথা বলছেন কেন? কায়নাত মুখের উপর কিছুই বলতে পারল না। আতিয়া বেগম কিছু বলার জন্য মুখ খুলতে চাইলেন, কিন্তু পারলেন না এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনে। আমি মানা করেছি আপনার সাথে কথা বলতে। অন্য ঢুকছে সদর দরজা দিয়ে, সোজা এসে দাঁড়ায় কায়নাতের পাশে, বুক টান টান করে বড় দাদির সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমার বউকে নিয়ে যে আপনার অনেক সমস্যা হচ্ছে সেটা আমি আগেই বুঝতে পেরেছি, তাই আমি মানা করেছি আপনার সাথে যেন কথা কম বলে। বেহরোজ বেগম কিছুটা রেগে বললেন, কি হচ্ছে অর্ণ, কি বলছো তুমি? অর্ণ মায়ের কথায় উত্তর না দিয়ে মাশফিক চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তোমার সামনে যদি কোনো কারণ ছাড়া আম্মুকে কেউ অপমান করে তাহলে তুমি কি করবে বাবা? মাশফিক চৌধুরী থমথমে মুখে বসে রইলেন। নাজনীন সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। কায়নাত কুটুর কুটুর চোখে স্বামীর বদনপানা দেখছে, স্বামীর প্রতিবাদ দেখছে। বেহরোজ বেগম এবার কিছুটা শান্ত হলেন, ধীর কণ্ঠে বললেন, তাই বলে এভাবে কথা বলা উচিত নয় অর্ণ। আমি বলবো, হাজারবার বলবো, আমার ওয়াইফকে অপমান করা মানে আমাকে অপমান করা, আর যে আমাকে অপমান করবে তাকে অবশ্যই আমি ছেড়ে কথা বলবো না। পুরো ড্রয়িং রুম নীরবতায় ছেয়ে গেল। অর্ণ আর চোখে কায়নাতকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, যে আঙুল তুলবে তার আঙুল ভেঙে ফেলতে দ্বিতীয়বার ভাববে না, পরে কি হবে সেটা আমি দেখে নিব। হন হন করে অর্ণ সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ড্রয়িং রুমে উপস্থিত অনেক আত্মীয় কায়নাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সাতা ও শেহের মিটিমিটি হাসছে। নিশা চোখ বড় করে সিঁড়ির দিকে তাকিয়ে নুসরাতের কানে কানে ফিসফিস করে বলল, ওটা কি ভাইয়া ছিল আপু? নুসরাত মুচকি হাসে, নিশার মাথায় টোকা মেরে বলে, হ্যাঁ। আতিয়া বেগম ঠোঁট টিপে হেসে রাহেলা বানুর রাগান্বিত বদন থেকে সবাইকে ফ্রেশ হওয়ার জন্য ঘরের ব্যবস্থা করে দিলেন। কায়নাতকে বললেন, তোর ঘরে যা, যা যা প্রয়োজন সব অন্যের ঘরে নিয়ে যা, আরো আত্মীয় আসবে, ঘর খালি নেই আর। কায়নাত মাথা নাড়িয়ে নিজের ঘরে গিয়ে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে অন্যের ঘরে রেখে আসে। নিধির ঘরে গিয়ে দেখে ঘরের মধ্যে চুপটি করে বসে আছে সে, থমথমে মুখশ্রী। কায়নাত এগিয়ে যায় বিছানার কাছে। কি হয়েছে আপু? নিশা আপুরা এসেছে, দেখা করবে না? নিধি মাথা নাড়ায়, তাহলে চলো। ওরা সবেমাত্র এলো, একটু রেস্ট নিক তারপর যাব। কায়নাত আর মানা করলো না। পুরো বাড়ি জুড়ে মানুষ, আনন্দ উল্লাস লেগেই আছে। সন্ধ্যার একটু আগ দিয়ে চৌধুরী বাড়ির বিশাল ছাদে পাটি বিছিয়ে বসেছে সবাই। অনেক আত্মীয়দের ছেলেমেয়েরাও সেখানে উপস্থিত। নিধি, জয়া আর মাহি মিলে নিজ থেকে সবার জন্য হালকা খাবার নিয়ে এসে বসলো সেখানে। নিশা ও কায়নাত এলো খানিকক্ষণ পর। প্রেম ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে শেহরের সাথে, দৃষ্টি নিধির নাজেহাল মুখ পানে। মেয়েটা একবার ফিরেও তাকায়নি তার দিকে। স্বার্থ এলো কিছুক্ষণ পর, হাতে নিশার ফোন। নিশারা যেখানটায় বসেছে সেদিকে এগিয়ে গিয়ে নিশার হাতে ফোন দিয়ে প্রেমের দিকে এগিয়ে গেল। স্বার্থ নিজের পেটে হাত রেখে চেয়ারে বসলো। একে একে সবার দিকে তাকিয়ে শেহরকে বলল, বাচ্চাটা ভীষণ দুষ্টু হয়েছে, একটু পরপরই কিক মারছে। শেহরের চোখ কপালে, সে চোখ বড় করে শুধায়, বাচ্চা এলো কোথা থেকে? সাথে নিজের পেট দেখিয়ে বলে, এই যে এখানে তোর আর আমার বাচ্চা। তুই মানে আমি 5 মাসের গর্ভবতী। প্রেম পাশ থেকে ভোঁতা মুখে ওদের দিকে তাকিয়ে বলল, আমি ডাক্তার হয়েও তোমাদের বাচ্চা হওয়ার পদ্ধতিটা বুঝলাম না। বুঝবি না মানে, এই বাচ্চা অর্ধেক বাপ তো তুই নিজেও। সন্ধ্যার আলো তখনও পুরোপুরি নামেনি। সূর্যটা আকাশের কিনারায় একটা আলগা কমলা আভাস ছড়িয়ে রেখেছে। যেন এক শেষ বিকালের রঙিন গল্পের শুরু। চৌধুরী বাড়ির ছাদটায় ঝুলছে ছোট্ট ছোট্ট রঙিন ফেরি লাইট। ছাদের চারপাশে বিছানো হয়েছে দোলে বসার গদি আর পাটি। এক কোণে চা, চানাচুর, ফুচকা আর দই বড়ার স্টল। মানে হচ্ছে একটা ছোটখাটো সন্ধ্যার হাট বসেছে।
ছোট বড় অনেক আত্মীয়দের ছেলেমেয়েরা, কাজিন, মামাতো, ফুফাতো, চাচাতো সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে। কেউ গান ধরেছে, কেউ গল্পে ফেটে পড়ছে। প্রেম একটু দূরে নিশার পাশে বসে আছে, সবার মাঝখানে একেবারে প্রাণের মতো হাসি মুখে কায়নাত হেসে হেসে গল্প করছিল। তার লাল সালোয়ার কামিজটা হাওয়ায় হালকা উড়ছিল, আর চোখ দুটো যেন ঝলমলে প্রাণ ভরা। নিশা হঠাৎ সুযোগ বুঝে প্রেমের দিকে আর চোখে তাকিয়ে বলল, প্রেম ভাইয়াকে একটা মেয়ে পছন্দ করত। মেয়েটা দেখতে বেশ সুন্দর, ইয়াং, বাট 2 বাচ্চার মা। সবাই হেসে গড়াগড়ি। নিধি চোখ মুখ কুঁচকে নিচের দিকে তাকিয়ে আছে। প্রেম দাঁত কটমাট করে বোনের দিকে তাকালো। ঠিক এমন সময় ছাদের সিঁড়ির কাছ থেকে ধীরে ধীরে ভেসে এলো হাঁটার শব্দ, ভারী অথচ চেনা। সবার মুখ ঘুরে গেল একদিক। রেলিং ধরে ধীরে ধীরে উঠছে অর্ণ চৌধুরী। সাদা টি শার্ট পরা সেই চিরচেনা গম্ভীর মুখ, চোখে অদ্ভুত ঠান্ডা এক জ্যোতি, হাঁটায় এক অদ্ভুত অধিকার। কেউ কিছু বলল না। ওর উপস্থিতিতেই যেন ছাদের বাতাসটা একটু বদলে গেল। সাথে ফিসফিস করে বলল, আরে ভাই, বাঘ এসে গেছে রে, এবার কেয়ামত নামবে। শেহের হেসে বলল, যার চেহারা দেখলে হাওয়া ঠান্ডা হয়ে যায়, বুঝে নিস ওর ভেতরটা কত আগুন। অন্য সবার দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকালো, কিছু বলল না। একটা হালকা সম্মান দেখালো, হাসি কিংবা তাও না। সেটা ছিল কি আদৌ হাসি? ওর চোখ সোজা চলে গেল কায়নাতের দিকে। সবাই দেখলো যেমন হঠাৎ থেমে গিয়েছিল আড্ডা, এখন তেমন করে আবার শুরু হলো, তবে একটু সাবধানে, একটু ফিসফিসিয়ে। অর্ণ ধীরে ধীরে এসে এক কোনায় দাঁড়ালো, কারোর সাথে কথা বলছে না। পাশে দাঁড়িয়ে থাকা প্রেম বলল, ভাইয়া বসো না। অর্ণ মাথা নাড়ালো, তোরাই বস। ঠিক তখনই সার্থ এসে বলল, এই যে সাহেব চৌধুরী, এত রাগ রাগ চেহারা নিয়ে ছাদে আসছো কেন? ছাদের বাতাসে তো আর রাগ চলে না ভাই। সে এর পেছন থেকে যোগ দিল, সাহেব চৌধুরী পাছায় ফোড়া উঠছে নাকি? কায়নাত এক মুহূর্ত থেমে গেল। সবাই হেসে উঠল। কায়নাত লজ্জায় নিজের ওড়না ঠিক করলো। অন্য একটু বিরক্ত চোখে তাদের দুজনের দিকে তাকালো। তোদের এই হাস্যকর সংলাপ বন্ধ না করলে ছাদ থেকে নামিয়ে দিব। আর হ্যাঁ, ওভাবে আঙুল তুলেও কথা বলবি না। সেহের তো ঠোঁট কামড়ে হেসে পড়ে। হাই হাই, রাগীবাবু এসেছে, এখন কে বাঁচাবে আমাদের? অর্ণ এবার সরাসরি কায়নাতের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? এত হাসাহাসির মানে কি? সবার মুখ থেমে গেল। নিশা পাশে ফিসফিস করে বলল, এই যে শুরু। কায়নাত একটু ধীরে কণ্ঠে মিনমিন করে বলল, মানে সবাই যেমন এসেছে আমিও তেমন। তোমার এত হাসাহাসির কি আছে এখানে? এত লোকের মাঝে এমন করে হাসলে কি খুব সুন্দর দেখায় তোমাকে? আপনার সমস্যা কি শুনি? হাসি তো মুখের ব্যাপার, আপনি সেটাও নিয়ন্ত্রণ করবেন? কায়নাতের কণ্ঠ একটু কাঁপলো রাগে। অর্ণ হঠাৎ একপাশে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তুমি একটু নিচে গিয়ে ছোট চাচাকে বলো আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। সবাই বুঝলো অন্য বিষয় ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ওর চোখ কায়নাতেই আটকে আছে। সার্থ পাশ থেকে ফিসফিস করে বলল, দেখলি, চিৎকার করবে না, অপমানও করবে না, কিন্তু এমন ভাবে কথা বলবে যে মনে হবে মুখে না বলেও 10টা কথা বলে দিল। শেহের হেসে বলল, চোখ দিয়ে তো ফটাফট ভালোবাসি বলে দিচ্ছে ভাই, দেখ শালা চোখেই সব উত্তর। এদিকে কায়নাত মুখ ঘুরিয়ে ফেলেছে, সে কিছু বলছে না। তার ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। এত লোকের মাঝে অন্য কেন এমন করলো? কেন বলল? এত সব আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে এমন করে অপমান? অন্য একটুও কেয়ার করছে না। সে সোজা ছাদের একপাশে গিয়ে দাঁড়ালো, চোখ ছাদের পাড়ের উপরে, যেখানে সূর্যটা পুরোপুরি ডুবে যায়নি এখনো। নিশা খুক করে কেসে উঠল। একটা বড় বাটিতে অনেকগুলো সাদা কাগজ মোড়ানো রয়েছে, সেটা সবার মাঝে রেখে পা মেলে দিয়ে বলল, এখানে প্রত্যেকটা পেপারে একটা না একটা কিছু লেখা আছে। যে যে কাগজ ধরবে এবং সেখানে যা লেখা আছে সেটাই করতে হবে। এখন বলো, কে কে খেলবে এটা? অন্য 2জন মেয়ে চাচাতো বোন এবং 3জন চাচাতো ফুফাতো ভাই মানা করলো। তারা এসব একপাশ হয়ে বসতে বাকি সবাই গোল হয়ে বসলো সেখানে। নিশা চোখ ছোট ছোট করে সার্থ আর অনেক দিকে তাকিয়ে বলল, তোমাদের কি কোলে করে আনতে হবে? অন্য জল শক্ত করে নিশার দিকে তাকালো। নিশা পিটপিট করে পলক ফেলে বলল, তোমাকে খেলতে হবে না। সার্থ ও শেহের উঠে এলো। সার্থ নিশার পাশে বসতে প্রেম বলল, আদাল আর আইমান কই? নিশা
পেপার এলোমেলো করতে করতে বলল, ভাইয়ারা তো বাড়িতে নেই, বড় দাদির বাড়ি গেছে ওনার পানির ডালা আনতে। খেলা শুরু করার আগে অর্ণ কায়নাতের পেছনে এসে দাঁড়ালো। কায়নাতের মাথায় পেছনে ওড়না টেনে ধরতে কায়নাত হকচকিয়ে পিছু ঘুরল। অর্ণ কায়নাতের হাত ধরে টেনে সোজা দাঁড় করিয়ে নিশাকে বলল, থাপড়ে দাঁত ভেঙে ফেলবো, আর একবার ওকে এখানে নিয়ে এলে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কায়নাতকে নিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিশা গাল ফুলিয়ে সেদিকে তাকিয়ে বলল, যত সব ফালতু ঢং। সন্ধ্যার আজান কানে আসছে। কায়নাত অর্ণের ঘরে বসে আছে চুপচাপ। অর্ণ তার সামনে বসেই বারান্দায় সিগারেট টানছে, হাতে ফোন, কি যেন ঘাটাঘাটি করতে ব্যস্ত। কায়নাত বারান্দার পর্দা টেনে দিয়ে অজু করে নামাজ আদায় করলো। নামাজে দাঁড়ালো। নামাজ শেষে ফোন হাতে নিয়ে দেখলো নিশার ভিডিও পাঠিয়েছে ছাদে। সবাই মিলে হাসি ঠাট্টা মেতে আছে। মন খারাপ হলো বেচারির। বজ্জাত লোক, না নিজে থাকলো আর না তাকে থাকতে দিল। অন্য বারান্দা থেকে ঘরে প্রবেশ করে দেখলো কায়নাত চুপচাপ মুখ কালো করে বসে আছে। সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পাশে বসলো। হালকা গলা কেসে বলল, আজ সকালে কি দেখেছিলে তুমি? কায়নাত চমকে উঠল। কোন কথা বলতে চাইছে অর্ণ? ওই লোকগুলোর কথা? অর্ণ কায়নাতের ভীতু চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, আজ সকালে কাদের দেখেছিলে তুমি? কায়নাত শুকনো গলা ভিজিয়ে নিয়ে বলল, আপনি ওই বাড়ি আসার আগের দিন রাতে আমি বাড়ির পাশে কিছু অচেনা অদ্ভুত মানুষ দেখেছিলাম। কয়েকটা গাড়িও ছিল, তবে একটুখানি দূরে। আর যেটা রাস্তার পাশে ছিল ওই গাড়িতে একটা লোক ছিল। কেন যেন মনে হচ্ছিল লোকটা আমার দিকেই তাকিয়েছিল অনেকটা সময়। অর্ণ নিজের ঘাড়ে স্লাইড করলো। কায়নাত অর্ণের অস্বাভাবিক আচরণ দেখে বলল, কি হলো আপনার? বেয়াদব মহিলা, রাত করে আবার জানালা খুলে রেখেছিলে কেন? আমি কি জানতাম এমন কিছু হবে? জানোটা কি তুমি? ননসেন্স। বিয়ে বাড়ির আনন্দে চৌধুরীর বাড়িটা যেন আলোয় আর কোলাহলে জলজল করছিল। ছাদের আলো, গেটের লাইটিং আর রান্নাঘরের ধোয়ার গন্ধ মিলিয়ে যেন বিয়ের গন্ধ চারিদিকে জুড়ে। রাতের খাবারের সময়টা হলো সবশেষে বর্ণিল। বড় ডাইনিং টেবিলের চারপাশে গাদাগাদি করে বসেছে সব কাজিন, আত্মীয়, বন্ধু আর মুরব্বীরা। টেবিল ছাড়াও ঘরের মাঝখানে পা পেতে শাড়ি দিয়ে বসে গেছে আরো অনেকে। মেঝেতে বিছানো পাটি যেন ছোটখাটো হাওয়ার হাট। মেঝেতে বিছানো পাটি যেন ছোটখাটো খাওয়ার হাট। কায়নাত লাজুক মুখে কিন্তু ভেতরে দায়িত্ব নিয়ে একে একে সবার প্লেটে খাবার সার্ভ করছিল। হাতে একটা স্টিলের বড় ট্রে, তাতে রোস্ট, পোলাও, কোরমা। চোখে মুখে হালকা ক্লান্তি, কিন্তু ঠোঁটের কোণে বনীয় এক হাসি। সে অর্ণের পাশে এসে থামে। অর্ণ চুপচাপ খাচ্ছিল। কায়নাত কায়নাত মাথা নিচু করে বলে, আর কিছু নেবেন? অর্ণ চোখ তুলে একবার চেয়ে দেখে। তার ঠোঁটে কোনো কথা নেই, কিন্তু চোখে একরকম অস্থিরতা। সে কোনো উত্তর না দিয়ে ধীরে মাথা হেলে দেয়। কায়নাত সরে যায়, কিন্তু অনুভব করে অর্ণের সেই গম্ভীর চাহনি যেন ওর পেছনে সেটে আছে। এদিকে স্বার্থ বসেছে মেঝেতে, এক পাশে শের, আরেক পাশে প্রেম। তিনজনের মাঝে চলছে খাওয়ার চিরচেনা মজার কাণ্ডকারখানা। স্বার্থ একটা বিরিয়ানির হাঁড়ি থেকে নিজের হাতে বিরিয়ানির প্লেট তুলে দেওয়ার সময় বলল, তোমরা বুঝলা না, আমার বাচ্চার বিরিয়ানি চাই। না দিলে লাথি মারে ভেতর থেকে। শেহের মুখে পানি ঢেলে বলল, তোর পেটে না আমার বাচ্চা থাকে? ওরে তুই ফিশ ফ্রাই দে আগে। প্রেম গম্ভীর গলায় বলে, তোমাদের অসভ্য নাটকের জন্য একদিন আমার ডাক্তারি বন্ধ হয়ে যাবে। স্বার্থ চোখ কুচকে বলে, প্রেম আপা, আপনার কাছে থেকে তো আমি ফ্রি। আলতোসনো কর্ম দিবেন না করাইতে? তোমাদের পেটে যদি সত্যি কিছু থাকতো তাহলে আমি ছাড়তাম না, টেনে ধরে সত্যি কেটে দিয়ে বেবি ডেলিভারি করাতাম। তাদের মাঝখান থেকে হঠাৎ করে নিঃশব্দে একটা ফাঁকা তৈরি হয়ে যখন প্রেম পাশের টেবিলের দিকে তাকিয়ে নিধিকে খোঁজে, নিধি এক কোণে বসে চুপচাপ খাচ্ছে। ওর মুখ গম্ভীর, চোখে রাগ। প্রেমের দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে বারবার। প্রেমের দৃষ্টি নিধির উপর থেমে থাকে। ওর মন যেন আর খাবারে নেই। নিধির মুখের অভিমান তার চেয়ে তীব্র কিছু। শেহের পাশ থেকে প্রেমকে হালকা গলায় বলে, নিধি এখনো রাগ করে আছে?
অথচ আমি তো শুধু বলেছিলাম ওর চোখে কাজল কে জানতো পাশে বসা কাজিনটা এত বাজে কথা বলে ফেলবে। সার্থ হো হো করে হেসে বলে, তাইলে আপনি নিধি আপার পছন্দের লিস্ট থেকেও বাদ পড়ছেন? আপনার নাম এখন নিধি এক্স ক্রাশ। শেহের বলে, তোর নাম রাখি সার্থ জেলাস বেগম। সার্থ বলে, তাতে কি, আমার পেটে বাচ্চা আছে, আমি এখন অনেক কিছু, অনেকের কথা হজম করতে পারি। সবাই হেসে ওঠে, কিন্তু প্রেম কিছু না বলে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি একবার চোখ তোলে, প্রেমের চোখে চোখ পড়ে 2 সেকেন্ড, তারপর নিধি মুখ ঘুরিয়ে ফেলে। প্রেমের গলা খুশখুশ করে ওঠে। ও বুঝতে পারে এই রাগ সহজে যাবে না। আরেকদিকে অর্ণ নীরবভাবে খাচ্ছে, কিন্তু তার চোখ সারাক্ষণই অন্যদিকে দিকে। ও খাবার শেষ, কায়নাত আবার আসে সার্ভ করতে। অর্ণ এবার বলেই ফেলে, এত দৌড়ঝাঁপ না করলেও তো চলতো, তুমিও তো অতিথি। কায়নাত হালকা হেসে বলে, আমি এখন অতিথি নই। অর্ণর চোখ তীক্ষ্ণ হয়, তাহলে কি, গৃহিণী? কায়নাত এক মুহূর্ত থেমে বলে, তা তো আপনিই বললেন। অর্ণ চুপচাপ, তার ঠোঁটের কোণে যেন অদ্ভুত এক অভিব্যক্ত খেলে যায়। চোখের চাহনি, কথার খেলা, হাসির আড্ডা আর খাবারের ঘ্রাণে ভরা এই রাত যেন চৌধুরী বাড়ির হৃদয়ের রং ছটা ছড়িয়ে দিল। তার মাঝেই কেউ কেউ কারো দিকে নিঃশব্দে ভালোবাসা ছুড়ে দিচ্ছে। কেউ বুঝেও বুঝছে না, কেউ রেগে আছে, কেউ ব্যস্ত হাসির আড়ালে লুকিয়ে। ঘড়ির কাঁটা রাত 10টা পেরিয়েছে। বাড়ির ভেতর তখনও এক ধরনের উৎসবের রেশ, হাসি ফিসফিস আর কড়া চায়ের গন্ধ মিশে এক উষ্ণ পরিবেশ। চৌধুরী বাড়ির বিশাল ড্রয়িং রুমে একে একে জড়ো হয়েছে বড়দের দল। সোফায় বসা দাদি, পাশে বড় মাইও মা, বড় মাওই মা, চাচা ফুপুরা, সবার মুখে প্রশংসা আর গল্প। আর ঘরের মাঝখানে একটু সংকোচ মাখা মুখে দাঁড়িয়ে আছে কায়নাত, লাল রঙের সেলোয়ার কামিজ পরনে, মাথা নিচু রেখে সম্মান জানানো এরকম সৌন্দর্য ফুটে উঠেছে ওর আচরণে। প্লেট হাতে দাঁড়িয়ে আছে, চা বিস্কুট পান মিষ্টি হাতে হাতে এগিয়ে দিচ্ছে। মা ওই মা কায়নাতের মাথায় হাত রেখে বললেন, মাশাআল্লাহ, বৌমারে যেন আল্লাহ পবিত্র রাখে। অর্ণ তো কপাল খুবই ভালো, এমন একটা বউ পাইছে। ফুপু বলে, আজকালকার মেয়েরা এত ভদ্র হয় না, একেই বলে পারিবারিক মেয়ে, ঘরের মান রক্ষা করতে চলেছে। কায়নাত একটু হেসে বলে, আপনারা বেশি বলছেন, আমি কিছুই করি না আসলে। মা আদরে গলায় বললেন, তুই করিস না, তোর কথা বলার ধরনটাই আমাদের মন ভরায় দেয়। ওদের কথা শুনে এক কোণে দাঁড়ানো একজনের বুকটা ধক করে উঠল। নাজনীন। সে ডাইনিং টেবিলে একটি চেয়ারে বসে আছে, কারো চোখে পড়ে না, কিন্তু তার চোখে ঠিক পড়ে কায়নাতের মুখে। অর্ণ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে এক কোণায় হাতে গুটিয়ে চুপচাপ পর্যবেক্ষণ করেছিল। তার চোখের কোণে আবেগ নেই, কিন্তু একটা আশ্রয় আছে কায়নাতের প্রতি, কিন্তু একটা প্রশ্রয় আছে কায়নাতের প্রতি। সে কায়নাতের প্রতিটি হালকা হাসি, প্রতিটি মাথা নোয়ানো মুচকির কথার প্রতিক্রিয়া অনুভব করেছিল চুপচাপ। নাজনীন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে কায়নাত একদিন তার সামনে থেকেও ছিল দূরে, আজ এক চুপচাপ গ্রহণযোগ্যতা অর্ণকে নিজের পাশে দেখতে শিখে গেছে। নাজনীন নিজের চোখ মেলে কায়নাতের চোখে চেয়ে দেখে কিছুই নেই, না অহংকার না দম্ভ। তবু কেন যেন নাজনীন নিজেকে হেরে যাওয়া মনে করে। এক চাচি বলে উঠলেন, এই মেয়েটার চেহারায় অদ্ভুত শান্তি। অর্ণও এখন একটু গম্ভীর কম হয়েছে মনে হয়, ওর বইয়ের প্রভাব পড়েছে। সাথে সাথে সবাই হেসে ওঠে। অর্ণ চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। কায়নাত চুপচাপ মুচকি হাসে, কিন্তু নাজনীন তখন নিজের বুকের ভেতর কেঁপে ওঠে। তার কানে সেই কথা বারবার বাজে, অর্ণ বদলে গেছে, শান্তি, ভাগ্য, কায়নাত অর্ণের বউ। ওর মুখটা কিছুটা কঠিন হয়ে যায়, চোখ টলমল করে উঠলেও সে সামলে রাখে। কারো চোখে পড়ে না সেই অভিমান, কারো চোখে পড়ে না সেই দীর্ঘশ্বাস। শুধু সে নিজেই বোঝে, ভালোবাসা হারানোর চেয়ে কঠিন হচ্ছে ভালোবাসা অন্য কাউকে ভাগ করতে দেখতে শেখা। এইভাবে ড্রয়িং রুমের প্রশংসাময় আবহে নাজনীন হারিয়ে যায় নিজস্ব চুপচাপ যুদ্ধের ভেতর। ড্রয়িং রুমে সেই প্রশংসার স্রোত শেষে একে একে মুরব্বীরা উঠে যেতে লাগলেন।
কেউ নিজের ঘরে, কেউ ছাদে রাতের গল্পে, কেউ আবার বারান্দায় হাঁটতে। কায়নাত সবাইকে একে একে বিদায় জানালো, মাথা নিচু করে সালাম করলো। আর মা যাওয়ার আগে আবারও বললেন, বৌমা, তুই আছিস আমাদের ঘরে, আশীর্বাদ নিয়া। আল্লাহ তোদের ভালো রাখুক, সুখী বানাক। কায়নাত বিনীত হাসে, কিন্তু তার দৃষ্টির আড়ালে তখন নাজনীন ধীরে ধীরে হাঁটছে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। চোখে জল নেই, কিন্তু চোখের নিচে কালচে ছাপ, আর চোখের পেছনে একরাশ ব্যথা। দরজার কাছে দাঁড়িয়ে থাকা অর্ণ তখনও ঠায় দাঁড়িয়ে, চোখে অদ্ভুত এক নির্লিপ্ততা, যেন সব দেখেও কিছুই দেখা হয়নি। কায়নাত দাঁড়িয়ে পড়ে মাঝখানে, হাতে তখনও খালি কাপের ট্রে। তার চোখ চলে যায় অর্ণের দিকে। সে বুঝতে পারে এই ঘরে কিছু একটা অস্বস্তি রয়েছে, যা বলা হয়নি, দেখা হয়নি। কায়নাত ধীরে পা টিপে টিপে এগিয়ে যায় ভেতরের দিকে। অর্ণ সেই চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, চুপচাপ, গম্ভীর, মাথা নিচু করে চোখ বুজে ফেলে। হয়তো এক মুহূর্ত, হয়তো এক দমবন্ধ সময়। তার মনেও কি কিছু ছাপে, তার মনেও কি কিছু কাঁপে হয়তো, কিন্তু মুখে কিছু আসে না। এই অর্ণ চৌধুরী কখনো মুখে কিছু বলে না। সে ভালোবাসলেও মুখে বলে না, সে ব্যথা পেলেও সেটা প্রকাশ করে না। শুধু নীরব চাহনি দিয়ে সে নিজেকে আড়াল করে রাখে। আর সেই রাত, ড্রয়িং রুমের ম্লান আলোতে কেউ একজন চুপচাপ চলে যায়, অভিমানে হারিয়ে যাওয়া ভালোবাসা বুকে নিয়ে। কায়নাতের নাজনীন ভাই, যে উজাড় করে ভালোবাসলেও নিজের ভালোবাসাকে পায়নি তার রাগিনী রানীকে, শুধু পেয়েছে এক বুক যন্ত্রণা। সেটা দিনের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। রাত তখন বেশ হয়েছে, বিয়ে বাড়ি বলে সন্ধ্যা সন্ধ্যা ভাব। নিতের ঘরে অনেক মানুষ। খানিকক্ষণ আগে মাহি এসে জানিয়েছে প্রেম তাকে ছাদে ডেকেছে। অনেক ভাবনা চিন্তা করার পর নিধি ঘর থেকে বের হলো। এভাবে আর কতক্ষণ এড়িয়ে যাবে? আদৌ এটা সম্ভব? সে গুটি গুটি পায়ে ছাদে আসতে দেখতে পেল প্রেম ছাদের এক কোনায় গুনগুন করছে। সে ধীর পায়ে এগিয়ে গেল। প্রেম পিছু ফিরে নিধিকে দেখতেই ঠান্ডা ও চাপা কণ্ঠে বলল, মেয়ে মানুষ বড্ড ছলনাময়ী। কি বলার জন্য ডেকেছেন সেটা বলুন। এই রাত্রিবেলা আমাদের একসাথে কেউ দেখলে সমস্যা হবে। তুই আমাকে এড়িয়ে চলছিস কেন? এড়িয়ে কোথায় চলছি? আমি তো আগের মতোই আছি। প্রেমের কণ্ঠ শক্ত হলো। সমস্যা কি তোর, বলবি? সেই দিনের জন্য আর কতবার ক্ষমা চাইতে হবে? নিধি প্রেমের আনন পানে তাকিয়ে মৃদু হেসে বলে, ডাক্তারবাবু, আমার কাছে ক্ষমা চাওয়ার তো কিছু নেই। আপনার উপর আমার রাগ অভিমান কখনোই ছিল না, তাহলে কেন ক্ষমা চাচ্ছেন? আমি করেছি, কি বলবি? কেন আমাকে দেখো না দেখার ভান করছিস? আপনার পুড়ছে কেন ডাক্তারবাবু? প্রেম দুপা এগিয়ে এলো, উদাস কণ্ঠে ফিসফিস করে বলল, আগুন জ্বালিয়ে মেরে ফেলছিস আমায়। এই আগুনের তাপ আর সহ্য হচ্ছে না আমার। হয় একেবারে শেষ করে দে, না হয় আগুন নিভিয়ে শীতলতায় ভরিয়ে দে। নিধির অভিমানী চোখ ভরে এলো। হিয়ার বলা কথাগুলো বারে বারে স্মরণ হতে বুকের ভেতরটা যন্ত্রণায় ছারকার হয়ে যায়। নিধি পিছু ঘুরল, চোখে পানি লুকিয়ে ধরা গলায় বলল, আমাকে আর ডাকবেন না ডাক্তারবাবু, আমি বিরক্ত বোধ করি এতে। নিধি চলে গেছে বেশ খানিকক্ষণ আগে। প্রেম স্থির হয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোনায়, দৃষ্টি আকাশের পানে। এই মেয়েকে কি করে বোঝাবে মনের কোনায় জমিয়ে রাখা অনুভূতিগুলো? এত পালাই পালাই করলে সে ধরবে কি করে? ঘরে নীরবতা। ঘড়ির কাঁটা এগিয়ে গেছে রাত 12টা ছুঁই ছুঁই। কায়নাত কিছুক্ষণ আগে গোসল করে এসেছে। গরমে যেন ঘাম শুকায় না। গায়ে অর্ণব দেওয়া সাদা পাতলা কুর্তি, চুল ভেজা, জল ধীরে ধীরে কাঁধ বেয়ে জামায় গড়িয়ে পড়ে। সেই জামা ভেজা গায়ের সাথে মিশে গেছে। কায়নাত নিজেও বুঝতে পেরেছে সে নিজেকে সামলে চলার চেষ্টা করছে। অর্ণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে চেপে গম্ভীর চোখে তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে। ওর চোখ কিছুটা ক্লান্ত, কিছুটা গম্ভীর চিন্তায় ডুবে, কিন্তু কায়নাতের উপস্থিতি তার গাম্ভীর্যের ফাঁকে ফাঁকে নড়াচড়া জাগায়। কায়নাত ভেজা জামা ছড়াতে বারান্দায় আসে। হাত ভর্তি জামা, চোখ নিচু করে ধীরে ধীরে দাঁড়িয়ে জামা ছড়াতে শুরু করে। অন্য ধীরে চোখ খুলে তাকায়। কায়নাতের ভেজা চুল, শরীরের সাথে লেগে থাকা সেই পাতলা সাদা জামা তাকে অন্য মাত্রার নীরবতায় ডুবিয়ে রাখে। কেমন অদ্ভুত সেই দৃষ্টি!
অন্য ঠোঁটে ধরা সিগারেট হঠাৎ আঙুল দিয়ে নামিয়ে ফেলে। কায়নাত অবাক হয়ে তাকায়, চোখে মুখে বিস্ময়। আবার ঠোঁট পুড়িয়ে দিবে কি? অর্ণ ধীরে কাছে আসে, একদম সামনে দাঁড়ায়। কায়নাতের চোখ কাঁপে, ঠোঁট শুকিয়ে আসে। অর্ণ গম্ভীর গলায় নিচু স্বরে বলে, তুমি জানো না এই নীরবতা কি করে আমাকে ভেঙে ফেলে? তুমি আমাকে ভীষণ জ্বালাও। এক মুহূর্ত দেরি না করে অর্ণ হঠাৎ কায়নাতের ঠোঁটে গভীর চুমু বসিয়ে দেয়। নীরব রাত, শুধুই দুজনের নিঃশ্বাস চলাফেরা করছে। কায়নাত প্রথমে হতভম্ব, কিন্তু অর্ণের স্পর্শে সে চোখ বন্ধ করে ফেলে। চোখ ঠোঁট কেঁপে ওঠে। অর্ণের এক হাতের মুঠোয় কায়নাতের ছোট্ট বদন, আরেক হাত ধীরে কায়নাতের পিঠে ঠেকে যায়। অবচেতন নেই, মেয়েটার রুহু যায় যায় অবস্থা। অর্ণ কায়নাতকে ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার দোষ দিও না মেয়ে, দোষ তোমার। এই রাতের, তোমার ভেজা চুল আর আমার ঠোঁটের।